বন্ধুরা, রাতারাতি ভারতের স্টক মার্কেট থেকে উধাও হয়ে গেল হাজার হাজার কোটি টাকা। কোনো সীমান্তে যুদ্ধ হয়নি, কোনো সেনা আক্রমণ হয়নি, কিন্তু ওয়াশিংটনের একটি বন্ধ ঘরে নেওয়া একটি ছোট্ট সিদ্ধান্ত ভারতের অর্থনীতিতে রীতিমতো ভূমিকম্প তৈরি করে দিয়েছে। আমেরিকার লক্ষ্য পরিষ্কার, ভারতের মতো উদীয়মান এবং স্বাধীন রাষ্ট্রগুলোর অর্থনীতি থেকে পুঁজি টেনে বের করে নিজেদের ফায়দা লোটা। আমাদের ফরেন পলিসি বা বিদেশ নীতি এবং অর্থনীতির এই যে একটা স্বাধীন দৌড়, সেটা আমেরিকার খুব একটা পছন্দ হচ্ছে না। তাই তারা এবার সরাসরি ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের এই জিওপলিটিক্স এবং অর্থনৈতিক বিশ্লেষণে আমরা এমন কিছু অন্ধকার সত্য উন্মোচন করতে চলেছি যা সাধারণত মেইনস্ট্রিম মিডিয়া এড়িয়ে যায়। কিভাবে আমেরিকার ফেডারেল রিজার্ভের একটা সিদ্ধান্ত আপনার পকেটের টাকা, আপনার জমানো পুঁজি এবং সর্বোপরি ভারতের স্টক মার্কেটকে নিয়ন্ত্রণ করছে। আজ আমরা একদম সহজ ভাষায় সেটা ডিকোড করব। আজকের এই এপিসোডটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে বুঝতে পারবেন যে বিশ্ব রাজনীতিতে কিভাবে একটা অদৃশ্য যুদ্ধ চলছে। 17ই জুন আমেরিকার রাজধানী ওয়াশিংটনে এমন একটা ঘটনা ঘটল যার জন্য ভারত বা বিশ্বের অন্যান্য দেশ একেবারেই প্রস্তুত ছিল না। আমেরিকার ফেডারেল রিজার্ভ, যা হলো তাদের সেন্ট্রাল ব্যাংক বা শীর্ষ ব্যাংক, ঠিক যেমন আমাদের দেশের আরবিআই, তার নতুন চেয়ারম্যান কেভিন ওয়ার্শ একটি প্রেস কনফারেন্স করেন। সেই প্রেস কনফারেন্সে তিনি এমন কিছু ঘোষণা করেন যা গোটা বিশ্বের অর্থনীতির সমীকরণ বদলে দেয়। সাধারণত সবাই আশা করেছিল যে ডোনাল্ড ট্রাম্পের চাপে পড়ে হয়তো ফেডারেল রিজার্ভ তাদের ইন্টারেস্ট রেট বা সুদের হার কমাবে। সুদের হার কমলে সারা বিশ্বে ডলারের ফ্লো বা যোগান বাড়ে এবং ভারতের মতো দেশে প্রচুর ফরেন ইনভেস্টমেন্ট বা বিদেশি বিনিয়োগ আসে। কিন্তু কেভিন ওয়ার্শ করলেন ঠিক তার উল্টোটা। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে আমেরিকায় ইন্টারেস্ট রেট কমানো হবে না, বরং আগামী দিনে তা আরও বাড়ানো হবে। শুধু তাই নয়, তিনি ফেডারেল রিজার্ভের ব্যালেন্স শিট ছোট করার কথা বলেন। এর সোজা মানে হলো বিশ্ব বাজার থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার টেনে আমেরিকায় ফিরিয়ে নেওয়া হবে। বন্ধুরা, স্ক্রিনে আপনারা এখন যে নিউজ আর্টিকেলটি দেখতে পাচ্ছেন তার হেডলাইনে স্পষ্ট লেখা আছে, হোয়াট হ্যাপেন্ড অ্যাট কেভিন ওয়ার্শ ফার্স্ট ফেড মিটিং অ্যাজ চেয়ার, কি টেক অ্যাওয়ে। এই আর্টিকেলে পরিষ্কার বলা হয়েছে যে ফেডারেল রিজার্ভ বিশ্বের বাজার থেকে ডলারের যোগান কমানোর একটা আগ্রাসী নীতি নিয়েছে। এর ফল কি হলো? ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ভারতের স্টক মার্কেটে হাহাকার পড়ে গেল। কারণ যখন বিশ্ববাজারে ডলার কমে যায় তখন ডলারের দাম হু হু করে বাড়তে থাকে আর আমাদের টাকার দাম কমতে থাকে। আমেরিকা মূলত চাইছে তাদের নিজেদের ভেতরের ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতিকে কন্ট্রোল করতে এবং বিশ্ব অর্থনীতিতে ডলারের যে একচেটিয়া আধিপত্য বা হেজিমনি রয়েছে সেটাকে আবারও শক্তিশালী করতে। আর এই লড়াইয়ে প্রথম এবং সবচেয়ে বড় শিকার হতে চলেছে ভারত। কারণ ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং ভারতের স্টক মার্কেটে বিদেশি বিনিয়োগকারীদের প্রচুর টাকা খাটছে। আমেরিকা চাইছে সেই টাকা ভারত থেকে বের করে নিজেদের দেশে নিয়ে আসতে। আমেরিকার এই সিদ্ধান্তের সবচেয়ে বড় ধাক্কাটা এসে লেগেছে ভারতের গর্ব, আমাদের আইটি সেক্টর বা তথ্য প্রযুক্তি কোম্পানির উপর। আপনারা যারা স্টক মার্কেট ট্র্যাক করেন তারা দেখেছেন যে ইনফোসিস, টিসিএস বা HCL এর মতো বড় বড় আইটি কোম্পানির শেয়ারের দাম তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। নিফটি আইটি ইন্ডেক্স মাত্র কয়েক ঘন্টার মধ্যে বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে। কিন্তু কেন এমন হলো? এর পেছনে একটা খুব সাধারণ অর্থনৈতিক অঙ্ক আছে। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে নিউজ আর্টিকেলের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন তার হেডলাইনে লেখা আছে, আইটি স্টক ড্র্যাগ নিফটি অ্যাজ ফেড রেট হাইক রিস্ক ওয়িং। অর্থাৎ ফেডের সুদের হার বাড়ানোর ঝুঁকির কারণে আইটি স্টকগুলো নিফটিকে টেনে নিচে নামিয়েছে। এর প্রথম কারণ হলো FII বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। এই FIIরা হলো সেই সব বিদেশি বড় বড় কোম্পানি বা ফান্ড যারা ভারতের স্টক মার্কেটে কোটি কোটি টাকা বিনিয়োগ করে রাখে। যখন আমেরিকায় ইন্টারেস্ট রেট বা সরকারি বন্ডের ইল্ড বেড়ে যায় তখন এই বিদেশি বিনিয়োগকারীরা দেখে যে আমেরিকাতেই যদি তারা বিনা ঝুঁকিতে 4 বা 5% গ্যারান্টেড রিটার্ন পাচ্ছে, তবে তারা ভারতের মতো শেয়ার বাজারে ঝুঁকি নিতে যাবে কেন? ফলে তারা সাথে সাথে ভারতের শেয়ার বাজার থেকে, বিশেষ করে আইটি সেক্টর থেকে
তাদের হাজার হাজার কোটি টাকা তুলে নিয়ে আমেরিকায় ফিরে যায়। দ্বিতীয়ত, আমেরিকার কোম্পানিগুলোই হলো ভারতের আইটি কোম্পানিগুলোর সবচেয়ে বড় ক্লায়েন্ট। যখন আমেরিকায় সুদের হার বেড়ে যায় তখন সেখানকার কোম্পানিগুলোর হাতে ক্যাশ ফ্লো কমে যায়। তারা তাদের নতুন প্রযুক্তি বা সফটওয়্যার আপগ্রেডের কাজগুলো পিছিয়ে দেয়। সোজা কথায় ভারতের আইটি কোম্পানিগুলোর কাছে আমেরিকার অর্ডার আসা কমে যায়, আর অর্ডার কমলে রেভিনিউ কমবে, এটাই বাস্তব। তৃতীয়ত, এফআইআই আউটফ্লো। এর কারণে ভারতের বাজার থেকে প্রচুর ডলার বেরিয়ে যায়। এর ফলে বাজারে ডলারের সংকট দেখা দিচ্ছে এবং আমাদের টাকার দাম কমছে। এই তিনটি ধাক্কা একসাথে লাগার কারণেই ভারতের আইটি সেক্টর আজ এই মারাত্মক পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এটা কোনো স্বাভাবিক মার্কেট কারেকশন নয়, এটা হলো আমেরিকার একটি সুচিন্তিত জিওপলিটিক্যাল চাল, যার মাধ্যমে তারা ভারতের আর্থিক প্রবৃদ্ধিকে কিছুটা হলেও লাগাম পরাতে চাইছে। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে ভারত সরকার এবং আমাদের রিজার্ভ ব্যাংক কী করছে? বন্ধুরা, এখানে আমাদের বুঝতে হবে যে বর্তমান ভারত সরকার আগের মতো চুপ করে বসে থাকার পাত্র নয়। তারা এই অর্থনৈতিক যুদ্ধে সরাসরি মাঠে নেমেছে ভারতের অর্থনীতিকে রক্ষা করার জন্য। যখন আমেরিকা বাজার থেকে ডলার টেনে নিচ্ছে তখন আন্তর্জাতিক বাজারে ডলারের ইন্ডেক্স বা ডিএক্সওয়াই রকেটের মতো উপরের দিকে উঠছে। এর ফলে আমাদের ভারতীয় রুপির ভ্যালু বা দাম ডলারের তুলনায় কমতে শুরু করেছে। টাকার দাম কমা মানে হলো আমরা বিদেশ থেকে যে পেট্রোল, ডিজেল, ভোজ্য তেল বা ইলেকট্রনিক সরঞ্জাম ইম্পোর্ট বা আমদানি করি তার জন্য আমাদের আগের থেকে অনেক বেশি টাকা খরচ করতে হবে। এর ফলে দেশের ভেতরে জিনিসপত্রের দাম বাড়বে। কিন্তু ভারত সরকার বা আরবিআই এই আক্রমণকে প্রতিহত করার জন্য তাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ব্যবহার করছে। আমাদের কাছে এখন বিলিয়ন বিলিয়ন ডলারের বিশাল ফরেক্স রিজার্ভ রয়েছে। যখনই টাকার দাম খুব বেশি কমে যাওয়ার উপক্রম হচ্ছে তখনই আরবিআই নিজেদের রিজার্ভ থেকে বাজারে প্রচুর পরিমাণে ডলার বিক্রি করে দিচ্ছে। বাজারে ডলারের যোগান বেড়ে গেলে টাকার দাম স্বয়ংক্রিয়ভাবে স্থিতিশীল হয়ে যায়। গত কয়েক মাসে ভারত সরকার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে শুধুমাত্র আমাদের রুপির পতন ঠেকানোর জন্য। এটা হলো একটা সরাসরি অর্থনৈতিক লড়াই। আমেরিকা চাইছে ডলারকে শক্তিশালী করে ভারতের ইম্পোর্ট বিল বাড়িয়ে দিতে, আর ভারত তার জমানো পুঁজি থেকে সেই আক্রমণ রুখে দিচ্ছে। কিন্তু মুশকিল হলো, আমরা অনন্তকাল ধরে এইভাবে ডলার খরচ করে রুপিকে বাঁচাতে পারবো না, কারণ ফরেক্স রিজার্ভেরও একটা সীমা আছে। যদি ফেডারেল রিজার্ভ সত্যিই আগামী দিনে তাদের ব্যালেন্স শিট আরও ছোট করে দেয় তবে এই লড়াই আরও কঠিন হয়ে দাঁড়াবে। তবে ভারতের একটা বড় সুবিধা হলো আমাদের ইকোনমিক বেস বা ভিত খুব মজবুত। আমাদের অভ্যন্তরীণ বাজার বা ডোমেস্টিক ডিম্যান্ড এতই বেশি যে শুধুমাত্র বিদেশের উপর আমাদের নির্ভর করতে হয় না। ভারত সরকার বর্তমানে আত্মনির্ভর ভারতের উপর জোর দিচ্ছে, ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করছে। এর ফলে লং টার্মে আমেরিকার এই ব্ল্যাকমেলিং পলিসি ভারতের উপর খুব একটা কাজ করছে না। অনেকের মনেই এই প্রশ্ন জাগতে পারে যে আমেরিকা হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত নিল কেন? তারা কি ইচ্ছে করে ভারতকে টার্গেট করছে? এর উত্তর লুকিয়ে আছে গ্লোবাল জিওপলিটিক্স বা আন্তর্জাতিক ভূ রাজনীতির মধ্যে। স্ক্রিনে দেখুন এই তৃতীয় নিউজ আর্টিকেলটি। এর হেডলাইনে বলা হচ্ছে, ফেডারেল রিজার্ভ হোল্ডস রেট স্টেডি বাট সিগন্যালস পসিবল হাইক বিফোর ইয়ার্স এন্ড। এই আর্টিকেলের গভীরে গেলে বোঝা যায় যে আমেরিকা আসলে গ্লোবাল ফিনান্সিয়াল সিস্টেম বা বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় নিজেদের হারানো রাজত্ব ফিরে পেতে চাইছে। গত কয়েক বছরে আপনারা দেখেছেন ভারত নিজস্ব ফরেন পলিসি বা স্বাধীন বিদেশ নীতি নিয়ে চলেছে। ইউক্রেন যুদ্ধের সময় আমেরিকা যখন রাশিয়ার উপর স্যাংশন বা নিষেধাজ্ঞা চাপালো, তারা আশা করেছিল ভারতও তাদের কথায় সায় দিয়ে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করবে। কিন্তু ভারত সরকার স্পষ্ট জানিয়ে দেয় যে দেশের নাগরিকদের স্বার্থ সবার আগে। ভারত আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে রাশিয়া থেকে সস্তায় তেল কিনেছে এবং নিজেদের অর্থনীতিকে বাঁচিয়েছে। আমেরিকার কাছে বিষয়টা খুব একটা হজম হয়নি। তাছাড়াও ব্রিক্স দেশগুলোর মধ্যে নিজেদের মুদ্রায় বাণিজ্য করার একটা প্রবণতা তৈরি হয়েছে, যাকে ডি-ডলারাইজেশন বলা হয়। ভারতও বিভিন্ন দেশের সাথে রুপিতে ট্রেড করার চেষ্টা করছে। ডলারের আধিপত্য কমার এই ভয় থেকেই আমেরিকা এখন আগ্রাসী হয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার পলিসি মেকাররা বুঝতে পেরেছে যে সামরিক শক্তি দিয়ে আর বিশ্বকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই তারা এখন ফিনান্সিয়াল ওয়েপেন বা অর্থনৈতিক অস্ত্র ব্যবহার করছে। সুদের হার বাড়িয়ে এবং গ্লোবাল মার্কেট থেকে ডলার শুষে নিয়ে তারা ইউরোপ, চীন এবং ভারতের মতো দেশগুলোকে চাপে রাখতে চাইছে। ট্রাম্প ইতিমধ্যে ইউরোপের উপর বিভিন্ন ট্রেড ট্যারিফ বা শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন। চীনের সাথে তাদের ট্রেড ওয়ার চলছেই।
এই পুরো পরিস্থিতিতে ভারতের স্টক মার্কেট এবং অর্থনীতিকে টার্গেট করা হয়েছে, কারণ গ্লোবাল ইনভেস্টরদের কাছে ভারতই এখন সবচেয়ে আকর্ষণীয় জায়গা। আমেরিকা চায় না যে তাদের দেশের বড় বড় ফান্ডগুলো ভারতের পরিকাঠামো বা আইটি সেক্টরে বিনিয়োগ করে ভারতকে আরও শক্তিশালী করে তুলুক। তারা চায় এই টাকা আমেরিকার মাটিতেই থাকুক, যাতে আমেরিকার অর্থনীতি চাঙ্গা হয়। অর্থনীতির একটা নিয়ম হলো, যখন একদিকে কারো ক্ষতি হয় তখন অন্যদিকে কারো না কারো ঠিকই লাভ হয়। আমেরিকার এই পলিসির কারণে ভারতের স্টক মার্কেট বা সাধারণ মানুষের সাময়িক কিছু সমস্যা হলেও একটা বড় অংশের মানুষের জন্য এটা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। সবচেয়ে বড় লাভবান হতে চলেছেন আমাদের এনআরআই বা প্রবাসী ভারতীয়রা, যারা বিদেশে থাকেন এবং ডলার, পাউন্ড বা ইউরোতে রোজগার করেন। তাদের জন্য এটা একটা গোল্ডেন চান্স, কারণ যখনই ডলারের দাম বাড়বে এবং রুপির অবমূল্যায়ন হবে, তখন তারা দেশে টাকা পাঠালে আগের থেকে অনেক বেশি রুপি পাবেন। শুধু তাই নয়, ভারতে যেহেতু ইন্টারেস্ট রেট বা সুদের হার আমেরিকা বা ইউরোপের তুলনায় অনেক বেশি, তাই তারা যদি এখন ভারতের ব্যাংকে এফসিএনআর বা এনআরই অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট করেন, তবে তারা দারুণ রিটার্ন পাবেন। দ্বিতীয়ত, ভারতের এক্সপোর্টার বা রপ্তানিকারকরা ব্যাপক লাভবান হবেন। যারা ভারত থেকে সফটওয়্যার, ওষুধ, টেক্সটাইল বা মশলা বিদেশে রপ্তানি করেন, তাদের পেমেন্ট আসে ডলারে। এখন ডলার স্ট্রং হওয়ার কারণে তারা $1 বিনিময়ে আগের থেকে বেশি রুপি পাবেন, যা তাদের প্রফিট মার্জিন বাড়িয়ে দেবে। ক্ষতি কাদের হবে? প্রথমত রিয়েল এস্টেট কোম্পানিগুলোর, কারণ মার্কেট থেকে টাকা বেরিয়ে গেলে মানুষের হাতে ক্যাশ ফ্লো কমে যাবে, ফলে নতুন ফ্ল্যাট বা জমি কেনার চাহিদা কমবে। দ্বিতীয়ত, সেই সব ভারতীয় স্টুডেন্টদের যারা আমেরিকায় বা বিদেশে পড়াশোনা করার প্ল্যান করছেন, কারণ ডলার মহার্ঘ হয়ে যাওয়ায় তাদের এডুকেশন লোন বা টিউশন ফিজ আগের তুলনায় অনেক বেশি পড়ে যাবে। তৃতীয়ত, সেই সব বিনিয়োগকারীদের যারা কোনো রিসার্চ না করে শুধুমাত্র হুজুগে মেতে স্মল ক্যাপ বা মিড ক্যাপ শেয়ার কিনে বসে আছেন। এফআইআই আউটফ্লো এর ফলে এই ধরনের শেয়ারগুলোর দাম সবচেয়ে বেশি কমতে পারে। বন্ধুরা, উপসংহারে আমি শুধু একটা কথাই বলবো, আমেরিকা তাদের ফেডারেল রিজার্ভকে ব্যবহার করে গ্লোবাল অর্থনীতিকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে ঠিকই, কিন্তু আজকের ভারত আর 20 বছর আগের ভারত এক নয়। আমাদের দেশের ম্যাক্রো ইকোনমিক ফান্ডামেন্টালস অত্যন্ত স্ট্রং। ভারত সরকারের প্রোঅ্যাক্টিভ পলিসি, আরবিআইয়ের কড়া নজরদারি এবং সাধারণ মানুষের ডোমেস্টিক ডিম্যান্ড ভারতকে যে কোনো বড় অর্থনৈতিক সুনামি থেকে রক্ষা করার ক্ষমতা রাখে। হ্যাঁ, স্টক মার্কেটে আগামী কয়েক মাস কিছুটা ভোলাটিলিটি বা ওঠানামা থাকবে, কিন্তু লং টার্মে দেখলে গ্লোবাল সাপ্লাই চেইন যেভাবে চীন থেকে সরে ভারতের দিকে আসছে, তাতে ভারতের ইকোনমিক গ্রোথ কেউ আটকাতে পারবে না। আমাদের শুধু প্রয়োজন ধৈর্য ধরা এবং প্যানিক না করে সঠিক জায়গায় বিনিয়োগ করা। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আপনারা কি আগে থেকেই জানতেন যে আমেরিকার একটা মিটিং ভারতের স্টক মার্কেটকে এভাবে নাড়িয়ে দিতে পারে? আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আজকের এই জিওপলিটিক্যাল এবং ইকোনমিক্যাল বিশ্লেষণ আপনাদের ইনফরমেটিভ মনে হয়, তাহলে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সবাই এই ইনভিজিবল থ্রেট বা অদৃশ্য খেলাটা বুঝতে পারে। আর হ্যাঁ, অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে এমন গভীর গবেষণামূলক ভিডিও আপনাদের থেকে মিস না হয়ে যায়। আমি সুশোভন খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।